জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গেজেট প্রকাশ, ঘোষণাপত্র নিয়ে বিকেলে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠক। 17.5 বছর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কারা ফটকে নেতাকর্মীদের ভিড়। দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু, ভাইরাসজনিত উপসর্গ কমে এলেও অন্যান্য সমস্যায় বাঁচানো যায়নি বললেন চিকিৎসক। এবং অবশেষে গাজায় যুদ্ধবিরতি রোববার থেকে কার্যকর, উদযাপনের মধ্যে ইসরায়েলি হামলায় নিহত 40। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থান 2024-এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে। সেখানে গেজেট প্রকাশের তারিখ লেখা হয়েছে গতকাল বুধবার। সরকারি এই গেজেট অনুযায়ী ওই অভ্যুত্থানে শহীদদের সংখ্যা 834। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে মেডিকেল কেস আইডি, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কে কোথায় এবং কোন তারিখে শহীদ হন তা গেজেটে উল্লেখ করা হয়নি। জানা গেছে, শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে জুলাই গণ অভ্যুত্থানের অধিদপ্তর করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে শহীদদের সংখ্যা 834 জন আর আহতদের সংখ্যা প্রায় 15,000। মূলত ওই গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষা করতে এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এই অধিদপ্তর। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। গত 31 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল। ঘোষণাপত্র প্রকাশের আগের দিন রাতে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শুরু হবে এই বৈঠক। এতে অংশ নিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছিলেন। সবশেষ দলীয় সিদ্ধান্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে প্রধান উপদেষ্টার এই বৈঠকে। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস আক্রান্ত 30 বছর বয়সী নারী সঞ্জিতা আক্তার মারা গেছেন। মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আরিফুল বাশার এই বিষয়টি নিশ্চিত করেছেন। গত 12 জানুয়ারি ওই নারীর এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যায় ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না। ওই নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়। 12 জানুয়ারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান ওই নারী এইচএমপিভিতে আক্রান্তের পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, 17.5 বছর কারাবাসের পর সব মামলা খালাস পাওয়ায় কারামুক্ত হলেন বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কারামুক্ত হন তিনি। এর আগে বাবরের মুক্তি ঘিরে সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। জানা যায়, লুৎফুজ্জামান বাবর কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন। জিয়া উদ্যানে কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের নেতারা উপস্থিত থাকার
কথা জানা যায়। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। দর্শক, এই বিষয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সবশেষ অবস্থা কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী রানা আহমেদ। বের হয়ে গেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি গাড়িবহর নিয়ে ইতিমধ্যে রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করার উদ্দেশ্যে কিন্তু গিয়েছেন এবং ওখানে তার সঙ্গে থাকবেন এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের ঊর্ধ্বতন নেতাকর্মীরা। আমরা সকাল থেকেই কেন্দ্রীয় কারাগারে ছিলাম এবং এখানে দেখেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছে এবং তার নিজ জেলা থেকেও নেতাকর্মীরা গতকালকে রাতে এবং সকালেও কিন্তু আসতে শুরু করেছে এবং এখনও পর্যন্ত অনেক নেতাকর্মী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। আর আমরা যেটা দেখেছি তার নিজ জেলা থেকে একটি বিশাল গাড়ি বহর এসেছিল তাকে রিসিভ করার জন্য এবং একটি মোটরসাইকেল বহরও আমরা দেখেছি। তো ইতিমধ্যে তাকে সহ সেই বহরটি কিন্তু রাজধানীর শেরে বাংলা নগর জিয়া উদ্যানের দিকেই কিন্তু গিয়েছে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই এখানে নেতাকর্মীদের একটি ঢল ছিল এবং একটি উৎসবের আমেজ বলতে গেলে এখানে আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে উনি বের হওয়ার সাথে সাথে নেতাকর্মীরাও তার সাথে গিয়েছেন এবং পরিবারের সদস্যরাও কিন্তু তাকে রিসিভ করতে এসেছেন আমরা দেখেছি এবং বিএনপি নেতা ইশরাক হোসেনও কিন্তু এখানে ছিলেন এবং গাড়ি বহরের সাথে তিনিও গিয়েছেন এমনটি আমরা দেখেছি। তো সব মিলে বলতে গেলে এখন কেন্দ্রীয় কারাগারের যে বর্তমান পরিস্থিতি একেবারেই ফাঁকা বলতে গেলে। কিছুক্ষণ আগে যে জায়গাটা মানুষের ঢল ছিল এখন সেই জায়গাটা পরিপূর্ণ ফাঁকা হয়ে গেছে। কেন্দ্রীয় কারাগার থেকে এই আমার কাছে থাকা সর্বশেষ। 2024-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আগে বাড্ডা গুলশান থানায় নিহত শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, রক্ত পিপাসু এক নারী ক্ষমতার লোভে কোমলমতি শিশুসহ অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে। এ সময় তিনি আরও জানান, ভারত আধিপত্যবাদ কায়েম করার লক্ষ্যেই বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করছে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে জুলাই গণ অভ্যুত্থানে আহত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে নিজেকে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, আসাদুজ্জামান হিরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা। এছাড়া ওবায়দুল কাদেরের ছত্রছায়ায় অর্থ লোপাট করতেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানায় পুলিশের স্পেশাল দল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে। এবার গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েল সম্মত হয়েছে। বুধবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের প্রতিনিধিরা এই বিষয়ে চুক্তিতে সই করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যস্থতাকারী দেশ কাতার ও যুক্তরাষ্ট্র। এমন খবরে পুরো ফিলিস্তিন উপত্যকা জুড়ে চলছে বাসিন্দাদের উল্লাস। যদিও এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় 40 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ফিলিস্তিনে 15 মাসের ইসরায়েলি বর্বরতার পর এলো যুদ্ধবিরতির ঘোষণা। বাংলাদেশ সময় বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি জানান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদিত চুক্তিটি রোববার থেকে কার্যকর হবে। এরপর থেকেই উচ্ছ্বাসে ভেঙে পড়েন ফিলিস্তিনের নাগরিকরা। নেচে গেয়ে দিনটি উপভোগ করেছে শিশুরাও, পোড়ানো হয়েছে আতশবাজিও। কিন্তু যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলায় নিরীহ ফিলিস্তিনিদের প্রাণহানি ঘটেছে। এখন পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা 46,500 ছাড়িয়েছে।
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকল পক্ষকে তাদের প্রতিশ্রুতিকে বহাল রাখতে এবং চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতেও আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত নভেম্বরে নির্বাচনে তার ঐতিহাসিক বিজয়ের ফলেই এই চুক্তি সম্পন্ন হল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে এই পর্যায়ে আমাদের সাথে ইরান থেকে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সোহেল আহমেদ যুক্ত হচ্ছেন। সোহেল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সোহেল, আমরা একটি খুশির খবর অবশ্যই আমরা দেখছিলাম যে গাজায় যে যুদ্ধবিরতি, এটিতে আসলে হামাস ও দখলদার যে ইসরায়েল তারা সম্মত হয়েছেন এবং সবাই কিন্তু এটিকে সমর্থন দিচ্ছেন, প্রশংসা করছেন ইরান। তো সবকিছু মিলে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হয়েছে, এটা সুস্পষ্টভাবেই হামাসের জন্য বা যারা হামাসের পক্ষে বা ফিলিস্তিনিদের পক্ষে আছে বিশ্বে, তাদের জন্য বড় বিজয় এবং ইসরায়েলের জন্য বড় পরাজয়। কারণ ইসরায়েল মূলত দুটি লক্ষ্যকে সামনে রেখে 15 মাস আগে গণহত্যা শুরু করেছিল। স্থল অভিযান থেকে শুরু করে সব ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করে গাজাকে মিশিয়ে দিতে চেয়েছিল মাটির সঙ্গে, কিন্তু সেটা হয়নি। মূল দুটি লক্ষ্য যেটা তারা ঘোষণাই করেছিল সেটি ছিল হামাসকে নির্মূল করা হবে এবং হামাস এবং প্রতিরোধ যোদ্ধারা যাদেরকে জিম্মি করেছে বা আটক করেছে তাদেরকে মুক্ত করে আনা হবে। এই লক্ষ্যের কোনোটি কিন্তু আমরা ফিলিস্তিনিদের এবং এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। আমাকে কি শুনতে পাচ্ছেন? থাকলে সেটা একটু সামনে নিলে ভালো হয়। লাইভে নাকি? হ্যাঁ, আমরা লাইভে আছি, আপনি কথা বলতে থাকেন। আচ্ছা, আমরা যেটি বলছিলাম যে হামাসকে তেহরান বলছেন তারা প্রশংসা করছেন, তারা বিজয় ঘোষণা করেছেন, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি না। আমি সোহেল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ইরান বলছে যে হামাস বিজয়ী হয়েছে এবং তারা এটিকে প্রশংসিত করছেন। ইরান না, যারা ডিপ ডাইভ করেন এই বিষয়টি নিয়ে, যারা চিন্তা করেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুস্পষ্টভাবে বিজয় তারা এখনো হামাস নিয়মিত অভিযান যাচ্ছে। আপনি যদি গাজার উত্তর পরিসংখ্যান দেখেন, সেখানে শুরু হওয়ার পর গত ইসরায়েল মারা গেছে, কত ইসরায়েল আহত হয়েছে। এখানে বাকুরি বোমা বর্ষণ করে ঘর বাড়ি মিশিয়ে দেওয়ার এবং তাদেরকে ঘায়েল করছে। বাস্তবতা পাশাপাশি অভিযান চালানো হচ্ছে। অস্তিত্ব যে সোহেল, আমরা বুঝতে পেরেছি, যদিও আমরা অডিওটা ভালো করে পাচ্ছি না। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে সম্ভব হলে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সোহেল আহমেদ যুক্ত হয়েছিলেন। তিনি এই যে যুদ্ধবিরতি হামাস এবং ইসরায়েলের মধ্যে, সেই খবরটির সবশেষ খবর আমাদের জানাচ্ছিলেন। তীব্র সমালোচনার মুখে বাড়তি ভ্যাট আরোপের সিদ্ধান্ত আবারও পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে মোবাইলের রিচার্জ, রেস্টুরেন্ট ও ওষুধের ওপর
ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে শিগগিরই। এর আগে গত 9 জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানো হয়, যাতে জীবন রক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ে ভ্যাট 2.4% থেকে বাড়িয়ে 3% করা হয়। 20% থেকে বাড়িয়ে 23% করা হয় মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক। আর হোটেল রেস্টুরেন্টের ভ্যাট 5% থেকে বাড়িয়ে করা হয় 15%, যার প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। দেয়া হয় কর্মসূচি। জীবিকার প্রয়োজনে সুন্দরবন এলাকায় জেলে, মৌলে ও কাঠুরের মতো বিপজ্জনক কাজ করছে উপকূলীয় অঞ্চলের অধিকাংশ মানুষ। জলে কুমির আর ডাঙায় বাঘ, এই দুই ভয়ের সাথে যুদ্ধ করে কেউ নিজের জীবন বিলিয়ে দেয়, আবার কেউ ফিরে আসে পরিবারে। তবে বাঘের মুখ থেকে বেঁচে গেলেও দারিদ্রতার হাত থেকে বাঁচতে পারেনি খুলনা দাকপ উপজেলার কাঠুরিয়া দেবেন মণ্ডল। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে জানাচ্ছেন বাবুল আক্তার। খুলনার দাকপ উপজেলার বানিয়াসান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন কাঠুরিয়া দেবেন মণ্ডল। সংসার চালাতে সুন্দরবনে কাঠ কাটাই তার একমাত্র ভরসা। 2011 সালে সঙ্গীদের সাথে কাঠ কাটতে গিয়ে পড়তে হয় বাঘের আক্রমণে। সঙ্গীরা একত্রিত হয়ে বাঘের মাথায় কোড়াল দিয়ে আঘাত করলে দেবেন মণ্ডলকে ফেলে সরে যায় বাঘ। ও আমার উঠাই নিয়ে যাবে, এই যে ঘাড়ে কামড়গুলো দিচ্ছে ও আমার উঠাই নিয়ে যাবে। কিন্তু এর মধ্যে ওই 6 জনের ভিতরের থেকে, মানে 5 জন, আমার ধরে 6 জন, কিন্তু ওই 5 জনের ভিতরতে একজন লোক এসে কুড়াল দিয়ে দিয়েছে বাড়ি ওর মাথায় বাড়ি দিলি ও আমার ছাড়ে চলে গেছে। স্ত্রী, 5 কন্যা, 1 পুত্র ও পুত্রবধূ নিয়েই দেবেন মণ্ডলের পরিবার। বাবার দুর্ঘটনার খবর শুনে ভারসাম্য হারিয়ে ফেলে ছেলে দেবাশিস। শুধু দেবেন মণ্ডল আর তার পুত্রই নয়, সংসার চালাতে স্ত্রীও যেতেন জঙ্গলে। যেতাম, যে মাছ, কাঁকড়া, কাঠ এসব ভেঙে ভেঙে আনতাম। সুইচ গেটের উপরে দেখি যে বাবাকে রাস্তার উপর শোয়ানো আছে। ডাক্তার এসে ওনাকে হচ্ছে শেপ করাইয়ে সেলাই করতেছে। আমি দেখে আর কি মানে নিজের ভারসাম্য হারাই ফেলছি। সুন্দরবন হচ্ছে উপকূলীয় অঞ্চলের মাতৃছায়া। মধু, কাঠ, গোলপাতা সংগ্রহ করে এই অঞ্চলের 90% মানুষই জীবিকা নির্বাহ করে। সুন্দরবন হচ্ছে আমাদের মাতৃছায়া বলতে পারেন, কারণ আমরা সবাই সুন্দরবনের উপর ডিপেন্ডেন্ট। এলাকার 90% লোক হচ্ছে সুন্দরবনের উপর নির্ভরশীল। বাঘের থাবা থেকে কাঠুরিয়া দেবেন মণ্ডল ফিরে আসলেও প্রতি বছর প্রাণ হারায় এ অঞ্চলের বহু মানুষ, যে কারণে সুন্দরবনের পর্যাপ্ত নিরাপত্তার দাবি উপকূলীয় বাসিন্দাদের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। মিরপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নামে বরাদ্দকৃত লুট হওয়া সম্পত্তির বরাদ্দ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিরপুর 15 নম্বর সেকশনের বিজয়ী রাকেন সিটিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয়রা। তারা বলেন, বিজয় রাকেন সিটি আবাসিক এলাকায় অবৈধ বরাদ্দ বাতিল করে জমির প্রকৃত মালিক ভূমিহীন মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দ ও বেআইনি দখলকৃতদের উচ্ছেদ করে আইনের আওতায় নিয়ে আসার দাবি তোলা হয়। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্যিকভাবে মধু আহরণ করে ব্যাপক সফলতা পেয়েছেন কুষ্টিয়ার খোকসার মৌচাষীরা। কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন মাঠ কিংবা সরিষার ক্ষেতে ছোট ছোট কাঠের বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। মৌ চাষ লাভবান হওয়ায় এই চাষে আগ্রহীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরই মধ্যে মৌ চাষ করে অর্থনৈতিক স্বাবলম্বী হয়েছেন অনেকেই। আর সরকারি সহায়তা পেলে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে জানান মৌচাষীরা। মৌচাষীদের প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সরিষার থেকে মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে, সেই মধু অরিজিনাল মধু আমরা ব্যবহার। এখানকার এই কারিগররা যে মধু তৈরি করছে এটা অরিজিনাল। এর কাছ থেকে মধু নিচ্ছি অনেকদিন যাব, ভালো পাচ্ছি। মধু খুব ভালো, এই কারণে এখান থেকে মধু কিনেছি। সরকার যদি কোনো সহযোগিতা করত, আমরা স্থানীয় চাহিদা মেটায়া বাইরে এটা রপ্তানি করতে পারতাম। উপজেলা কৃষি অফিস থেকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং আমরা সহজ শর্তে যে ঋণের আমরা তাদেরকে রেফার করি, যে বিভিন্ন ব্যাংক যারা কৃষি ঋণ প্রদান করে থাকে সেসব ব্যাংকে আমরা তাদেরকে রেফার করে থাকি। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ, ঘোষণাপত্র নিয়ে বিকেলে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠক। 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কারা ফটকে নেতাকর্মীদের ভিড়। দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু, ভাইরাসজনিত উপসর্গ কমে এলেও অন্যান্য সমস্যায় বাঁচানো যায়নি বললেন চিকিৎসক। এবং অবশেষে গাজায় যুদ্ধবিরতি রোববার থেকে কার্যকর, উদযাপনের মধ্যে ইসরায়েলি হামলায় নিহত 40। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।